স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। সঙ্গে আছি আমি মাহবুব হাসান। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই অনুষ্ঠানে আমরা খবরের নানান বিশ্লেষণ করি। পত্রপত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং নিউজ পোর্টালে যেসব খবর শিরোনাম হয়ে থাকে তা আমরা জানিয়ে দিই। সেই খবরের সঙ্গে যুক্ত মানুষদের আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সেসব খবরের গভীরে ঢোকেন। আজ আমার সঙ্গে আছেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব জনাব ফয়েজ আহমদ। আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। দর্শক, বিভিন্ন সময়ে খবর পর্যালোচনায় আরও অতিথি পর্যায়ক্রমে আমাদের সঙ্গে যুক্ত হবেন, তখন পরিচয় করিয়ে দেব তাদের। শুরুতেই চলুন কয়েকটি অনলাইন নিউজ পোর্টালের খবরের শিরোনাম দেখে নিই। শুরুতেই প্রথম আলো। সুদানে সন্ত্রাসী হামলায় 6 বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, লড়াই চলছে। রাজধানীর 3 জায়গায় ককটেল বিস্ফোরণ। বিএনপি থেকে বহিষ্কৃত আখতারুজ্জামানের জামায়াতে যোগদানের খবরে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া। কুখ্যাত এপস্টেইন এবং একাধিক নারীর সঙ্গে নতুন ছবি প্রকাশকে পাত্তা দিচ্ছেন না ট্রাম্প। বাংলা ট্রিবিউন। সুদানে ইউএন ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, 6 বাংলাদেশি শান্তিরক্ষী নিহত। হত্যা ও হত্যা চেষ্টার চাঞ্চল্যকর ঘটনায় বাড়ছে আতঙ্ক। হাদিকে গুলি, পরিচয় মিললেও হদিস মেলেনি হামলাকারীর। 2,15,000 ছাড়ালো স্বর্ণের ভরি। BDNews24.com। সুদানে জাতিসংঘের শান্তিরক্ষা ঘাঁটিতে হামলায় 6 বাংলাদেশি নিহত। ময়মনসিংহে ভবন নির্মাণের সময় হেলে পড়েছে পাশের 5তলা ভবন। চট্টগ্রামে মনোনয়নপত্র বিক্রির প্রস্তুতি শেষ, সিডির দাম কত? গাজা ইসরায়েলের হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত, ইসরায়েলি গণমাধ্যমের দাবি। এই ছিল যে অনলাইন নিউজ পোর্টালগুলো, দেশের প্রধান প্রধান অনলাইন নিউজ পোর্টালগুলোর এই মুহূর্তের খবর। ফয়েজ আহমদ, আমরা অনেকগুলো খবরের মধ্যে একটা কমন খবর, যেটা কিছুক্ষণ আগে খবরটি আমরা পেয়েছি, এটার এখনও ডেভেলপমেন্ট পর্যায়ে আছে, অনেক তথ্য পাওয়ার এখনও বাকি আছে। বাংলাদেশি শান্তিরক্ষী বাহিনীর 6 সদস্য নিহত হয়েছেন, এখন লড়াই চলছে, আহতও আছেন। সেটা নিয়ে আমরা একটু কথা বলবো আলোচনায়, নিশ্চয়ই আমরা শেষের দিকে এটা নিয়ে কথা বলবো। কিন্তু শহীদ বুদ্ধিজীবী দিবসের একেবারে প্রাক্কালে আমরা, আর কিছুক্ষণের মধ্যেই দিনটি শুরু হবে, 12টা বাজবে। আমরা দিনটিকে স্মরণে রেখে এই আলোচনাটা শুরু করতে চাই। আসলে 1971 সালে যখন স্বাধীনতার একেবারে বিজয়ের প্রাক্কালে আমরা 16ই ডিসেম্বর কাছাকাছি চলে আসছে, নিশ্চিত জেনে গেছে পাকিস্তানি বাহিনী, হানাদার বাহিনী যখন জেনে গেছে যে একেবারে তারা পরাজয়ের দ্বারপ্রান্তে, তখন জাতির শ্রেষ্ঠ সন্তানদের, সাংবাদিক, চিকিৎসক, বুদ্ধিজীবী, তাদেরকে হত্যা করে আলোচনাটা একটু শুরু করতে চাই এটা দিয়ে। জি, প্রথমে আপনি যে বিষয়টা সবগুলি নিউজ পোর্টালের শিরোনামে দেখলেন, সুদানে শান্তিরক্ষী মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের উপর ভয়াবহ হামলা, সেখানে যুদ্ধ এখনো চলছে, যেটা আমরা খবরে দেখেছি। সেখানে অন্তত 6 জন বাংলাদেশি শান্তিরক্ষী মিশনের সদস্য নিহত হয়েছেন। এটা গভীর শোকের বিষয়। বাংলাদেশের সেনাবাহিনী সহ অন্যান্য সশস্ত্র বাহিনীর সদস্যরা, ইভেন পুলিশের সদস্যরা শান্তিরক্ষী মিশনে যোগ দেয়। এটা আমাদের জন্য অত্যন্ত গৌরবের একটা বিষয়। কিন্তু প্রায়শই এ ধরনের হামলার ঘটনা ঘটে। এটা একজন যোদ্ধা হিসেবে, একজন সৈনিক হিসেবে এটা আমাদের জন্য বিশাল গৌরবের, একই সঙ্গে বিশাল বেদনারও খবর। এটাতে শোক প্রকাশ করছি যারা নিহত হয়েছেন। ইতিমধ্যে সরকার জাতিসংঘের সঙ্গে যোগাযোগ শুরু করেছে। যারা নিহত হয়েছেন, যে বীর সেনানীরা শহীদ হয়েছেন, তাদেরকে দ্রুত দেশে ফেরত আনার বিষয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হচ্ছে, এবং যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতার বিষয়ে কীভাবে চিকিৎসা নিশ্চিত করা যায় সে বিষয়ে আলোচনা হচ্ছে। যেহেতু বিষয়টি এখনও ডেভেলপিং, আমরা যখন কথা বলছি সেখানে একটা যুদ্ধাবস্থা চলছে, সুতরাং হয়তো আমরা ক্ষণে ক্ষণে আরও খবর পেতে পারি। জি, দেখা যাক সেটা কী হয়। আর শহীদ বুদ্ধিজীবী দিবসের কথা বলছেন, যেটা আমরা কয়েক মিনিট পরে বা কিছুক্ষণ পরেই আমরা সেই দিবসে ঢুকব। এটা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতা লাভ যেমন আমাদের জন্য বিশাল আনন্দের, ত্যাগের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি, ঠিক স্বাধীনতার পূর্বে যদি খেয়াল করেন দেখবেন যে আপনি যেটা মেনশন করছিলেন, যখন পাকিস্তানি হানাদার বাহিনী নিশ্চিত পরাজয়ে জেনে গেছে, তখন বাংলাদেশ রাষ্ট্র যেন স্বাধীন হলেও দীর্ঘদিন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে,
সেই ভয়াবহতম পরিকল্পনা থেকে এদেশের শিক্ষক, সাংবাদিক, আরও বিভিন্ন শ্রেণী পেশার বুদ্ধিজীবীদেরকে, চিকিৎসক, তাদেরকে ধরে ধরে নিয়ে হত্যা করেছে। এর মধ্য দিয়ে বাংলাদেশের মেরুদণ্ড ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আপনি যদি আজও খেয়াল করেন দেখবেন যে সেই শহীদরা যেমন আমাদের প্রেরণা হয়ে আছে, এখনও যারা নানান স্তরে বাংলাদেশের মেরুদণ্ডকে শক্তিশালী করার জন্য নানানভাবে সক্রিয় থাকেন, তাদের উপর বিভিন্ন সময় হামলা হয়। সর্বশেষ যদি আপনি ইনকিলাব মঞ্চের শরীফ হাদির কথাও বলেন, ওসমান হাদি, ওনার উপরেও এক নৃশংসতম হামলা হয়েছে। উনি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। উনি বাংলাদেশের পক্ষে কথা বলতেন। উনি বাংলাদেশের আধিপত্যের, বাংলাদেশের উপরে কেউ আধিপত্য বিরাজ করবে, কেউ আমাদের জন্য হুমকি হয়ে দাঁড়াবে, সেই প্রবণতার বিরুদ্ধে কথা বলতেন। আজকে হাদিকে ভীষণ করে মনে পড়ছে এই ঘটনায়, যখন আমরা বুদ্ধিজীবী দিবসের কথা বলছি। জনাব হাদির বুদ্ধিদীপ্ত বক্তব্য, তার বুদ্ধিদীপ্ত অবস্থান বহু মানুষের কাছে পছন্দের হয়নি। তাদের কাছে তিনি শত্রুতে পরিণত হয়েছেন। আমরা একই সঙ্গে শহীদদেরকে যেমন স্মরণ করছি, আমরা হাদিরও দ্রুত সুস্থতা কামনা করছি। তার কিছু শারীরিক ডেভেলপমেন্টও আছে, সেটা আসার খবর, সেটা গণমাধ্যমে এর মধ্যে এসেছে। আমরা আশা করছি দ্রুত সুস্থ হয়ে উঠুন তিনি। আমরা একটু অতিথিতে যুক্ত করে নেই। মিজানুর রহমান খান বীর প্রতীক, বীর মুক্তিযোদ্ধা, তাকে একটু যুক্ত করে নেই। নীলোফার চৌধুরী মণি, বিএনপি দলীয় সাবেক এমপি, এবং শাহ ইফতেখার তারিক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ৭১ জার্নালে। আমরা আলোচনাটা যেটা দিয়ে শুরু করেছি শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রাক্কালে আমি একটু মিজানুর রহমান খান বীর প্রতীক, আপনার একটু মন্তব্য, স্মৃতিচারণ যাই বলি, অত্যন্ত বেদনার, কিন্তু আপনাদের মতো বীরদের কাছ থেকেই আসলে আমরা সেই গল্পটা বারবার শুনতে চাই। কারণ এই জাতি গঠনে নিশ্চয়ই আমাদের ইতিহাস আমাদের সঙ্গে রাখতে হয়, সেটা যতই বেদনার হোক। আমরা শহীদ বুদ্ধিজীবী দিবসে যাদের হারিয়েছি তাদের গল্পগুলো আমরা বারবার শুনতে চাই। আপনি একজন বীর যোদ্ধা, একটু এই দিনটি স্মরণে কিছু বলবেন। ধন্যবাদ। আমি 11 নম্বর সেক্টরের অধীনে আমি যুদ্ধ করেছি। এটা ছিল জামালপুর বেস্ট। আমরা মূলত স্বাধীনতা পাকিস্তান আমাদের কাছে সারেন্ডার করে 4ই ডিসেম্বর। আমরা তখন স্বাধীন দেশে অবস্থান করছিলাম। যখন এই নৃশংস হত্যাকাণ্ড হয় তখন আমরা স্বাধীন জামালপুরে অবস্থান করছিলাম। আমি তখন পত্র পত্রিকায় এবং রেডিও টেলিভিশনে আমরা যতদূর জানতে পেরেছি যে আমাদের দেশের মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য বিখ্যাত রাজাকার আল-শামদের যারা বুদ্ধিজীবী, আইনজীবী, কবির, সাংস্কৃতিক কর্মী, বিভিন্ন তাদেরকে তালিকা করে করে মেরে ফেলা হয়েছে। এটা আমি যতটুকু জানি যে রাও ফরমান আলীর নেতৃত্বে আল বদর, রাজাকার, আল শামস, বিভিন্ন ছাত্র সঙ্গে যারা এদের সহযোগিতায় কত লোককে মারা হয়েছে। এটা বাংলা একাডেমির হিসাব মতে 1 জানুয়ারি 25শে মার্চ থেকে শুরু করেন। সেক্ষেত্রে আমাদের এই বুদ্ধিজীবী হত্যার সংখ্যা সম্ভবত আরো বাড়বে। তো আমরা চিত্তে স্মরণ করি তাদের অবদানকে। তারা আমাদের সাধারণ লোকদেরকে পথ দেখিয়েছেন মুক্তিযুদ্ধে যোগদানের জন্য, মুক্তিযুদ্ধ করার জন্য। আর এই সুযোগে আমি একটু সুদানে আমাদের যারা সেনাবাহিনীর কর্মকর্তা নিহত হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। জি, ধন্যবাদ। জি। শাহ ইফতেখার তারিক,
আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির তিনি এই দিনটি স্মরণ করেছেন এবং তার কিছু অংশ যদি আমি একটু পড়ি। তিনি পীর সাহেব চরমোনাই বলেন, ৭১ সালের পুরো বছর জুড়েই হত্যাকাণ্ড ঘটেছে। 14 ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের পরপরই দেশ স্বাধীনতা অর্জন করেছিল। তখন স্বাধীন দেশের সরকারের প্রধান কাজগুলোর একটা হওয়ার কথা ছিল এই হত্যাকাণ্ডের তদন্ত করা এবং অপরাধীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা। দুঃখজনক সত্য হলো তখন এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত হয়নি, অপরাধীদের চিহ্নিত করা হয় নাই। স্বাধীনতার বহু বছর পরে 13 সালে যে বিচার হয়েছে তাতেও বিচারের বিষয়টি বিতর্কিতই রয়ে গেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় এই হত্যাকাণ্ডের নির্মোহ ও বস্তুনিষ্ঠ তদন্ত হোক, অপরাধী চক্র নিশ্চিত হয়ে থাকুক, অন্যথায় ইতিহাসের কাছে জাতি হিসেবে আমরা দায়বদ্ধ থেকে যাব। নিশ্চয়ই এই দায়বদ্ধতা আমাদের থাকবে যদি আমরা বিচার করতে না পারি। ইসলামী আন্দোলন বাংলাদেশের আসলে প্ল্যান কি? তারা কি নির্বাচনী যে ম্যানিফেস্টো সেখানে এই ধরনের বক্তব্য তারা রাখবে কিনা, এই বিচারের ম্যান্ডেট তারা রাখবে কিনা? ধন্যবাদ আপনাকে। যারা যুক্ত আছেন আলোচনায় তাদেরকেও আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং যারা এই মুহূর্তে আমাদের দেখছেন তাদের সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির হযরত পীর সাহেব চরমোনাইয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিবাদন জানাচ্ছি। ঠিকই বলেছেন, আমি আরেকটু যুক্ত করতে চাই। একটা যুদ্ধের মধ্য দিয়ে আমরা একটা দেশ পেলাম, একটা পতাকা পেলাম, আমাদের একটা স্বাধীন মানচিত্র পেলাম। সেই মানচিত্রে পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় অবদান তাদের, যারা এই যুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং যুদ্ধে যারা আত্মাহুতি দিয়েছেন, নিজের জীবনকে বিসর্জন দিয়েছেন, তারা হচ্ছেন আমাদের বীর সন্তান। তাদের কারণেই আমরা একটা স্বতন্ত্র পরিচয় পেয়েছি। সেই যুদ্ধের পরে সর্বপ্রথম কাজ ছিল কারা আমাদের এই দেশে জীবন দিয়েছেন তাদেরকে তালিকা করে তাদের পরিবারকে সর্বোচ্চ সম্মান দেওয়া এবং তাদেরকে সেই সময় থেকে যতদিন পর্যন্ত তাদের পরিবার থাকবে তাদের পরিবারের জন্য বিশেষভাবে পুরো জাতির খেয়াল রাখা। কিন্তু লক্ষ্য করলে দেখবেন যে সেই সময় থেকে অদ্যাবধি কারা জীবন দিল, কারা আমার দেশকে জীবনের বিনিময়ে অর্জন করে দিয়ে গেল, সেই তালিকাটা কোন সরকার এখন পর্যন্ত গঠন করে নাই। এটা কি খুব দুরূহ কাজ ছিল? এটা তো খুব সহজ কাজ ছিল। এই কাজটি কেন করা হলো না? এই কাজটি না করার কারণে আমরা ইতিহাসের কাছে দায়বদ্ধ থাকব। আমরা একটা অপরাধী জাতি হিসাবে নিজেদেরকে চিহ্নিত করে রাখছি। অতএব ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে যাদের আত্মত্যাগের মধ্য দিয়ে এই দেশ আমরা অর্জন করেছি, সেই বীর যোদ্ধা যারা নিজেদেরকে শহীদ করেছেন, যারা নিজেদের জীবন দিয়েছেন, তাদের তালিকাকে প্রকাশ করা এবং ইতিহাসের স্বর্ণাক্ষরে তাদের নামগুলো লিখে রাখা, এটা খুব দুরূহ কাজ নয়, এটা হওয়া উচিত ছিল। যারা আমার এই মানুষগুলোকে হত্যা করেছে, আমাদের সম্মানিত বীর মুক্তিযোদ্ধা বলেছেন রাও ফরমান আলীর নির্দেশে এটা হয়েছে। রাও ফরমান আলী সহ যারা এই আমার দেশে গণহত্যা চালালো, তাদেরকে বিনা বিচারে কিভাবে দেশ থেকে বের হয়ে গেলেন কেন? এই প্রশ্নের উত্তর কি জাতি হিসাবে আমরা বের করব না? কেন যারা যুদ্ধাপরাধী, প্রকৃত যুদ্ধাপরাধী, কোলাবোরেটররা তো পরে, আগে মূল যুদ্ধাপরাধী যারা এই দেশের মানুষকে নৃশংসভাবে হত্যা করেছে, আমার মানচিত্রকে খুবলে খেয়েছে, সেই মানুষগুলোকে বিনা বিচারে কেন দেশ থেকে বের হয়ে যেতে দেওয়া হলো? এই প্রশ্ন করাটা কি একটা রাজনৈতিক দলের কাজ নয়? একজন দেশপ্রেমিক আজকে এই 2024 সালের জুলাই আগস্টের পর আজকে নতুন প্রজন্ম এই কথাগুলি বলছে। এই কথাগুলি বুঝতে হবে সকল রাজনৈতিক দলকে যে আমরা আমাদের কাজ অসমাপ্ত রেখেছি, সেই অসমাপ্ত কাজকে পুনরায় করাটা আমাদের দায়িত্ব। যদি না করি তাহলে এই যে ওসমান হাদির মতো ব্যক্তিদেরকে বারবার এইভাবে গুপ্ত হত্যার শিকার হতে হবে অথবা আক্রমণের শিকার হতে হবে। অতএব এটা আমরা চাই না। আমরা ইতিহাসের যে কাজগুলি আমরা করি নাই সেই কাজগুলি নতুন ভাবে করতে চাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। কিভাবে করবেন সেটা নিয়ে আমার প্রশ্ন থাকবে। আমি একটা বিরতিতে যাব, বিরতির পরে এসে আমি নীলোফার চৌধুরী মণি আপনার কাছে আসবো, তখন একটু বেশি সময় আপনাকে দিতে পারবো। দর্শক, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি ৭১ জার্নালের সঙ্গেই পাবো আশা করি। আমরা যে আলোচনায় ছিলাম সেই আলোচনায় যদি যাই, শহীদ বুদ্ধিজীবী দিবসে বিষয়ে কথা বলছিলাম আমরা। নীলোফার চৌধুরী মণি, আপনার মন্তব্য এবং আজকের এই দিনে যেহেতু সামনে নির্বাচন, নানান ধরনের প্রতিশ্রুতি এখন দলগুলোর আছে, সেই জায়গায় এই এজেন্ডাও একটা গুরুত্বপূর্ণ দিনে আমরা একটু আলোচনাটা যদি করি সেভাবে। ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচক বৃন্দদের শুভেচ্ছা। আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। ৭১-এর এই দিনে আমাদের কাছ থেকে আমাদের সূর্য সন্তানদেরকে কেড়ে নিয়েছে,
যে পাক হানাদার বাহিনী আজকের এই দিনে আমরা আমাদের মুক্তির ও মন্দিরের সুপর্ণ তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অস্ত্র জলে, আমরা তাদেরকে স্মরণ করছি। পাশাপাশি আজকে সুদানে জাতিসংঘ মিশনে বাংলাদেশের 6 জন নিহত হয়েছেন, 8 জন আহতের ঘটনায় সমবেদনা জানাচ্ছি, এবং যারা বেঁচে আছেন আহত হয়েছেন তারা বেঁচে আমাদের মাঝে ফিরে আসুন এই দোয়া করছি। পাশাপাশি আজকের এখানে যারা উপস্থিত আছেন, আমি জামালপুরের সন্তান হিসেবে, জামালপুরের একজন বীর মুক্তিযোদ্ধা আছেন, আমি আজকে ওনাকে সহ সমস্ত মুক্তিযোদ্ধাদের আমি আমার পক্ষ থেকে স্যালুট জানাচ্ছি। বাংলাদেশের আজকে যে অবস্থাটা, আজকে 54 বছর পরেও আমরা যেখানে দাঁড়িয়ে আছি, সত্যি দুঃখজনক যে আজকেও যখন প্রতিদিন মানুষ মরছে, প্রতিদিন পুলিশের নথি থেকে জানা যায় গত 10 মাসে আপনার প্রতিদিন গড়ে বাংলাদেশে 20 জন, প্রায় 20 জন করে নিহত হচ্ছে অপঘাতে। সেই অপঘাতে গতকালকে হাদির যে অবস্থাটা হয়েছে, সত্যি হৃদয় বিদারক, শুধু বলার মধ্যে পড়ে না। আমরা কোথায় আছি, কি কাজে আমরা করছি, আমাদের সামনে নির্বাচন, সেই নির্বাচনকে এই কাজগুলো, এই হত্যাগুলো কি মেসেজ দিচ্ছে আমি জানি না। প্রত্যেকটা দল বিভিন্নভাবে প্রতিশ্রুতি দিচ্ছে, দিবে এবং দিয়েছে, কিন্তু কেউই কথা রাখতে পারে নাই। প্রত্যেকটা দল আজকে দেখেন 30 ঘন্টা ওভার হয়ে গেছে। হাদির খুনি যদি চাক্ষুষ হয়ে থাকে, সে তো অবশ্যই তার সাথেই ছিল, তার সাথেই হুন্ডায় ছিল, তার সাথে ইলেকশনে আপনার প্রচারণা চালিয়েছে। সেই মানুষকে ধরতে 30 ঘন্টা উতরে যাওয়ার পরও সেই মানুষটাকে আমরা ধরতে পারছি না। এবং আমরা শুনছি যে যাকে খোঁজা হচ্ছে সে আবার ভিডিওতে বার্তা পাঠিয়েছে যে সে সেই লোক না। তাহলে আমরা জানতে চাই, তাহলে আসলে ওই লোকটাকে? এখন পর্যন্ত কিন্তু আমরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে বাস করছি। আজকে যখন দেখেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন বীর মুক্তিযোদ্ধা, উনি আজকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, সেটার পেছনেও কিন্তু অনেকগুলো কারণ আছে। সেটাও কিন্তু আমাদের খুব ভালো কোনো খবর তার সাথে ছিল না। তার অতীত, তাকে যেভাবে অত্যাচার করা হয়েছে, তাকে যেভাবে জেলখানায় তাকে যেভাবে টর্চার করা হয়েছে সবগুলো, এবং পরবর্তীতে যেটা আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বলেছেন, আপনি যে ডাক্তার উনাকে যেতে নিষেধ করেছিলেন, তো উনিও নিষেধ করেছিলেন, তারপরেও কিভাবে সেই দিনের প্রোগ্রামে গেলেন আমরা জানি না। তো এই জায়গাগুলো থেকে প্রত্যেকটা জিনিস, এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন সমস্ত বাংলাদেশের সার্বজনীন নেতৃত্বে রূপান্তরিত হয়েছেন, ঠিক সেই মুহূর্তে হাদির এই ঘটনাটা ঘটিয়ে একদম সমস্ত কিছুকে একদম 180 ডিগ্রি আপনার অ্যাঙ্গেলে উল্টিয়ে ফেলা হলো। এই যে আরেকটা মৃত্যুর হাতছানি, আরেকটা মৃত্যুর জন্য হাহাকার, এই জায়গা থেকে আমরা বলতে চাই যে ওই যে 71-এর পরে যে ছবিটা হয়েছিল যে আবার তোরা মানুষও, আমরা সেই ছবি কে দেখেছিলাম জানি না, কিন্তু কেউই ওরকম ভাবে আমরা মানুষ হতে পারিনি। যদি মানুষ আমরা হতাম তাহলে আমাদের একটা নির্বাচনকে ঘিরে এত কিছু হতো না। যে নির্বাচন সত্যিকার অর্থে 1/11-র পরে থেকে বাংলাদেশের মানুষ তেমন নির্বাচন পায় নাই। যখন আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, যখন বলার কথা লেভেল প্লেইং ফিল্ডটা কেমন আছে, ঠিক তখনই মৃত্যু আর মৃত্যু। এবং কোন দল প্রকাশ্যেই বলছে যে একই দিনে যদি 2টা ভোট হয় তাহলে জেনোসাইড হয়ে যেতে পারে। এই যে বলাটা, কিংবা আপনার একজন রাষ্ট্রের প্রধান ব্যক্তি উনি যখন বলেন যে নির্বাচনের আগে বড় ধরনের ঘটনা ঘটতে পারে, বড় বড় ব্যক্তিরা তো কোনো কিছু ঘটতে পারে বললেও এটাকে লুকিয়ে রেখে ওটার ব্যবস্থা নেন। কিন্তু আমরা লুকানো দূরের কথা, আমরা যে জিনিসটা বলে ফেললে সবার সমস্যা হবে সেটা বলি, এবং যে জিনিসটা বললে অনেক মানুষ সেভ হবে সেটা বলি না। তো আমরা যখন এই অবস্থার মধ্যে, তখন নির্বাচনের তফসিল ঘোষণার ধরেন 20 ঘন্টার মধ্যে যে ঘটনাগুলো ঘটলো, এবং আরো ঘটনা ঘটার সম্ভাবনা আছে, এখানে কিন্তু শেষ না। প্রত্যেকটা মানুষ আমরা বিপদগ্রস্ত, ভয়গ্রস্ত। সেইখানে আমরা নির্বাচনটা কিভাবে
সুন্দরভাবে হবে আমার মাথায় ঢুকে না, কারণ নির্বাচনের পূর্ব শর্ত যে কিন্তু যে এটা তো জিনিসগুলো- হওয়ার কথা ছিল না। আপনি বলছিলেন যে সেই 54 বছর পরে এসেও আমাদেরকে এগুলো দেখতে হচ্ছে। আমরা তো একটা সাম্যের দেশ গড়ার জন্য আমাদের যে বীর তারা যুদ্ধে গিয়েছিলেন, কিন্তু সেই সাম্য তো আমরা তৈরি করতে পারিনি। আমরা এখনো দেখেন, নিরাপদ সাম্য তো বাংলাদেশ আমরা- তৈরি করতে পারিনি। সাম্য তো অনেক দূরের কথা, সাম্য অনেক দূরের কথা। ইফতেখার তারিক সাহেব যে কথাটা বললেন, আমি তার সাথে শতভাগ একমত। আমাদের সত্যিকার অর্থে শহীদ কতজন? আমি এই প্রশ্নটা করাতে আমাকে প্রায় আপনার সম্মুখীন হতে হয়েছিল আওয়ামী শাসনামলে আপনার রাষ্ট্রদ্রোহিতা মামলার। যাই হোক, এরপরে আমার সিনিয়র নেতারা বলাতে আমি হয়তো বেঁচে গেছি, কিন্তু আমি এখনো জানতে চাই যে যে মানুষগুলো হতে পারে 30 লাখের বেশি, বাট আমি জানতে চাই হতে পারে 1 লাখের বেশি, আমি সেটাও জানতে চাই। হতে পারে 1 লাখের কম, আমি সেটাও জানতে চাই। আমার বাবা আমার সাথে যে অসত্য কথাটা বলেছে, আমি কিন্তু এই যুগে 2025 সালে আমি আমার সন্তানের সাথে সেই অসত্যটা বলতে চাই না বলে এখনো আমি মনে করি যে প্রত্যেকটা জেলায় যে ডিসি আছে, এসপি আছে, ইউনো আছে, তাদের মাধ্যমে আমি জামালপুর একটা বিখ্যাত জায়গা মুক্তিযুদ্ধের জন্য, ধানুয়া কামালপুর একটা বিখ্যাত জায়গা মুক্তিযুদ্ধের জন্য, কিন্তু আমি কিন্তু বলতে পারি আমার মনে হয় না 2-3 হাজারের বেশি, 2000ও ওই জেলায় শহীদ হয়েছে কিনা। জি। তো 64টা জেলার শহীদ, আমি 2000 কেন 50,000 হোক, জি, আমি জানতে চাই যে আমরা জানতে চাই। মিজানুর রহমান খান, কত আপনারা যে লোক মুক্তিযুদ্ধ করেছে, জি, বলুন। কত লোক, কত মায়ের সম্ভ্রমহানি হয়েছে, এগুলো আমরা জানতে চাই। মিজানুর রহমান খান, মানে আপনারা যে লড়াইটা শুরু করেছিলেন, যে যুদ্ধটা শুরু করেছিলেন, সেই যুদ্ধ তো তাহলে এখনো শেষ হয়নি। এখন আমরা নানান ধরনের তথ্য বিকৃতি, ইতিহাস বিকৃতির অভিযোগে অভিযুক্ত হই, এবং যেরকম ভাবে বলছিলেন নীলোফার চৌধুরী মণি, যে এটা তো আসলে আমাদের দায়িত্ব ছিল। শাহ ইফতেখার তারিক বললেন যে বিচার করাটাও তো আমাদের প্রয়োজন ছিল। আমরা তো জাতি হিসেবে আমরা অপরাধী হয়ে গেছি। মিজানুর রহমান খান। আচ্ছা, এটার ব্যাপারে আমি যেটা বলতে, স্বাধীনতার পর যে সরকার এলো, এই সরকার একটা তালিকাও করে যেতে পারেনি। মুক্তিযোদ্ধার কোনো তালিকা করতে পারে নাই, শহীদের কোনো তালিকা করতে পারে নাই, বুদ্ধিজীবী, হত্যা, নিহত যারা, তাদের কোনো তালিকা করতে পারে নাই। যেটা আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, 24-এর গণঅভ্যুত্থানের পর প্রতিটা তালিকা কিন্তু দেখেন সুন্দরভাবে সম্পন্ন হয়েছে, কিন্তু 71-এর পর মনে হলো যে মুক্তিযুদ্ধ শেষ হলো, মুক্তিযোদ্ধারা শেষ। না, এটা কি মুক্তিযুদ্ধ শেষ, মানে তথ্য শহীদরা শেষ। প্রযুক্তির কারণে কি এটা, মানে এখন তথ্য প্রযুক্তি, গণমাধ্যমে সবগুলো এসে যাচ্ছে, যে কারণে খুব সহজভাবে করা সম্ভব হয়েছে। সেই সময় না, সেক্ষেত্রে আমি জানি না এই আমাদের বীর মুক্তিযোদ্ধা এখানে উপস্থিত আছেন, উনি আমার সঙ্গে একমত হবেন কিনা, যে না, 71-এর পরে যখন যে সরকার আসলো, সেই সরকার এই ধরনের আসলে স্পষ্টত কোনো উদ্যোগই নেয়নি, যেটা আমরা ইতিহাস থেকে জানি। এবং আমি এবং সেটা বলতে চাচ্ছি। জি, এবং আমরা যদি শহীদ তাজউদ্দিনের কথা বিবেচনা করি, আমরা যেটা তাজউদ্দিনের কন্যার বই থেকে পাই, উনি যখন শেখ মুজিবুর রহমানকে বলেছিলেন যে কিভাবে দেশটা স্বাধীন হলো আপনার একটু জানা দরকার, মেহেরপুরে যাওয়া দরকার, এই বিষয়গুলি তো উনি অপোজ করেছিলেন। অর্থাৎ বীর মুক্তিযোদ্ধা যেটা বলছেন যে মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধারা জীবন দিয়েছে, শহীদ হয়েছে, যুদ্ধ করেছে, এটাই যেন শেষ, এরপরে আর তাদের কোনো প্রয়োজনীয়তা অনুভব করেনি। অনেক পরে এসে আমরা দেখলাম নানান রাজনৈতিক কারণে মুক্তিযুদ্ধের ব্যবহার, রাজনৈতিক কারণে মুক্তিযোদ্ধাদের ব্যবহার। না, আমি আপনাকে যেটা বলতে চাচ্ছিলাম যে এটা খুব কঠিন কাজ ছিল না, আর এই তথ্য প্রযুক্তির উপর নির্ভর না করলেও তখন ম্যানুয়ালি এই তালিকাটা করা সম্ভব ছিল। আমার কাছে যে হিসাব আছে তাতে 90,000 থেকে 1 লাখ এরকম মুক্তিযোদ্ধা ছিল। এটা তালিকা করার জন্য তথ্য প্রযুক্তির এত উন্নতি দরকার ছিল না, এটা করতে পারতো। মানে এটা কি আপনার সেক্টরে? না না না, সারা বাংলাদেশে। আমি সারা ইয়েতে মুক্তিযুদ্ধ বলছি, এটা হলো জেনারেল আমিন আহমেদ চৌধুরী সাহেব একটা জরিপ চালিয়েছিলেন। ওনার হিসাবে হলো 57,000 হলো গণবাহিনীর মুক্তিযোদ্ধা,
57,000, 18,000 হলো আর্মি, সেনাবাহিনীর কর্মকর্তা কর্মচারীরা, আর বিডিআর এবং পুলিশ মিলে হলো 4,000। তো এখন আপনি হিসাব করে দেখেন, এখানে 79,000 হচ্ছে। তারপরে আরো বিভিন্ন জায়গায় মুক্তিযুদ্ধে যোগ দিচ্ছে লোকজন, তাতে মিলে আপনি মনে করেন 1 লাখ, কিন্তু এখন 2,32,000 ভাতা নিচ্ছে। তা এখনো আমরা ওই তালিকায় করে যাচ্ছি। আমাদের অনেক মুক্তিযোদ্ধা মারা গেছেন। আমাদের খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সিভিলিয়ানদের মধ্যে আমাদের 10 জন কিংবা 12 জন বেঁচে আছে, বাকি সব মারা গেছে। অর্ধেক তো মুক্তিযুদ্ধের সময় মারা গেছে। তো যারা পরে মারা গেছেন তারা তো কিছু দেখে যেতে পারলেন না, শুনেও যেতে পারলেন না। আজকে যে আমার এক ভাই বললেন যে কোন তালিকার উদ্যোগ নেওয়া হয় না, একদম ঠিক বলেছেন। তখন কেন যে এই উদ্যোগগুলো নেওয়া হয় নাই, আজকে কেন বাছাইয়ের প্রশ্ন আসে? বাছাইয়ের প্রয়োজন ছিল না যদি সঠিক তালিকা থাকতো, তাই না? জি। আপনি বুদ্ধিজীবী বলে 1070 জন, আর আমরা তালিকায় প্রায় 232 জন। এটা কি তৎকালীন সরকারের পক্ষে সম্ভব ছিল না? অবশ্যই ছিল, ইচ্ছা ছিল না, তাই না? সেক্ষেত্রে Okay. সেই সময় আমাদের যে জেলাগুলি ছিল, প্রত্যেকটা জেলায়, যেটা মনিয়াপা ইনফ্যাক্ট বললেন যে ওনার জেলায় কতজন মুক্তিযোদ্ধা, কতজন শহীদ, এই জিনিস তো বের করা খুব কঠিন কিছু ছিল না। প্রত্যেকটা জেলায় তো আমাদের কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ মেকানিজম ছিল। হ্যাঁ, এখনো সম্ভব। এখনো উদ্যোগ নিলে এখনো অসম্ভব নয়। আপনার গ্রামে, আমার গ্রামে কে মুক্তিযুদ্ধের সময় ধরে নিলাম যে কোনো ভাবেই মানে মারা গেছে, এই তালিকাটা বের করা এখনো সহজ। এখনো রাষ্ট্রীয় আমি বলতে চাই প্রতিটা গ্রামে কিন্তু কোনো না কোনো মুক্তিযোদ্ধা বেঁচে আছেন কিংবা প্রত্যক্ষদর্শী বেঁচে আছেন। সবগুলো গ্রামে কয়জন মুক্তিযোদ্ধা ছিলেন, কয়জন রাজাকার ছিলেন, কয়জন শহীদ হয়েছেন, কয়জন মা আপনার শ্লীলতাহানির শিকার হয়েছেন, সবকিছু কিন্তু বের করা যায়। এটা কিন্তু কোনো ব্যাপার না। আর এটা মোবাইলের যুগ, এটা অনলাইনের যুগ, এটা সোশ্যাল মিডিয়ার যুগ। এটা আপনার অনেক কিছু এখানে সত্যটা বের করে। যদি সত্যটা বের হতো সময় মতো, তাহলে কিন্তু মুক্তিযুদ্ধের সময় যার জন্ম হয়েছে সে কিন্তু মুক্তিযুদ্ধের সনদ নিতে পারতো না। এবং সবচেয়ে বেশি সনদ নিয়েছিল আওয়ামী লীগ করা মানুষগুলো সেই সময়ই জানা গিয়েছিল মুক্তিযুদ্ধ মন্ত্রী সে নিজে এটা প্রমাণ দিতে পারে নাই। এবং কত লোক, এটা প্রথম আলো রিপোর্ট হয়েছিল। সেই জায়গাতে বলছি এখনো সময় আছে। আমাদের বাপ চাচারা, বাপ দাদারা আমাদের সাথে না জেনে অসত্য বলেছে। আমরা কিন্তু জেনে বুঝে আমাদের সন্তানদের সাথে অসত্য বলতে পারি না। তখন অ্যানালগ যুগ ছিল, এখন ডিজিটাল যুগ। ডিজিটালাইজেশন এত বেশি মানে নিচের দিকে আমাদের ধাবিত যে আমরা এটাই বের করতে পারিনি আজ পর্যন্ত। আমার মনে হয় প্রত্যেকটা সরকার হয়তোবা এখানে কিছু একটা জুজুবুরি আছে, যে হয়তোবা তাদের কি স্বার্থের কারণে তারা এটা অ্যাভয়েড করে, আমি জানি না। এটা তো প্রশাসনকে বললে প্রশাসন এত কাজ করে, এটা বের করতে পারতো না? জি, নিশ্চয়ই। দেখেন ফয়জা আহমদ, এটা কি মানে এটা আপনি সরকারের ভিতরে আছেন? ডেড রেকনিং একটা বই আছে, সেই বইতে একটা লেখা আছে, সেইখানে যে শর্মিলা বসু, আপনার সুভাষ বসুর নাতনি, সে এই 71-এর উপর পিএইচডি করেছিল হার্ভার্ডে সম্ভবত। সে ওখান থেকে আপনার এই বাংলাদেশে এসে 72-এ থেকে গেছে। সে ওইখানে বলেছে 1 লাখের কম লোক ওইখানে শহীদ হয়েছিল। আচ্ছা, ভালো কথা, আমি এটা বিশ্বাস করলাম না। আপনার তাজউদ্দিনের মেয়ে শর্মিলা, উনিও বই লিখেছেন, এরকম অনেক বইতে আছে মুক্তিযুদ্ধের সম্পর্কে লেখা। তো সেই জায়গা থেকে আমরা কেন এখনো আমাদের মুক্তিযোদ্ধারা বেঁচে থাকা অবস্থায় আমরা কেন এটা বের করতে পারবো না? আমরা এই বিভ্রান্তিতে কেনই বা থাকবো? না, দেখুন, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়, আপনি যদি অন্তর্বর্তী সরকারের সময় খেয়াল করেন, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে এই বিষয়ে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে ইতিমধ্যে। আপনি জানেন যে মুক্তিযুদ্ধের সংজ্ঞা নির্ধারণ নিয়ে আওয়ামী লীগ যেটা বলছিলেন, মুক্তিযুদ্ধ মন্ত্রী এবং আমরা রেজাউল করিম নামে একজন মিনিস্টার ছিল, হাউজিং মিনিস্টার, উনি ভুয়া মুক্তিযুদ্ধের সার্টিফিকেট ধারণ করেছিলেন। বহু আমলা ভুয়া মুক্তিযুদ্ধের সার্টিফিকেট ধারণ করেছিলেন। পরে অনেকেই চাকরির সুবিধা টুবিধা এসব নিয়েছেন এসব করে।
তো এই সরকার দায়িত্ব গ্রহণের পর ইন্টারিম গভর্নমেন্ট অন্তত মুক্তিযুদ্ধের সংজ্ঞার জায়গাটা ঠিক করা, এই আইনটা ইতিমধ্যে সংশোধন করে এটা পাশ হয়েছে, সেটা একটা বড় ধরনের অগ্রগতি। অপরদিকে সরকারের দিকে অ্যানাউন্সমেন্টের পরে বেশ কিছু মুক্তিযোদ্ধা ভাই যেটা বলছিলেন 2 লাখ 2.5 লাখ লোক এখনো ভাতা নেয় নিয়মিত, অনেক ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, সোকল মুক্তিযোদ্ধা, তারা ভুয়া মুক্তিযোদ্ধা বেসিক্যালি। সো এই মানুষগুলি তাদের সার্টিফিকেট হস্তান্তর করেছে ইতিমধ্যে, এটা একটা বড় অগ্রগতি। তা আমরাও প্রত্যাশা করব যে এইটা ভবিষ্যতে যখন একটা দীর্ঘমেয়াদী সরকার, নির্বাচিত সরকার যখন দায়িত্ব গ্রহণ করবে, জাতিকে মনিয়াপার সঙ্গে আমি খুবই আমি একমত যে আমরা আমাদের বাবারা, আমাদের মুরব্বীদের মুখে আমরা একটা কথিত যেই সংখ্যা শুনে শুনে আজকে এই পর্যন্ত এসেছি, আমাদের সন্তানরা যেন আমাদের মহান মুক্তিযুদ্ধ নিয়ে অন্তত বিভ্রান্তিকর মিথ্যা কোনো তথ্য যেন তারা না পায়। এটা জাতির ইতিহাসের সঙ্গে এক ধরনের প্রতারণা, এই উদ্যোগ নিতে হবে ভবিষ্যতে। এই সরকারই তো শেষ নয়, এই সরকার যে কাজগুলি করেছে ইতিমধ্যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় এই জায়গাগুলি বেশ কিছু সংস্কার এনেছে, এর ফলে ভবিষ্যতের সরকার এটা যদি কন্টিনিউশনটা ধরে রাখে, আমি বিশ্বাস করি অ্যাটলিস্ট আমাদের যে শহীদের সংখ্যাটা নিশ্চিত করতে পারবে। আমরা 30 লক্ষ শহীদ বলছি, এর এই যে তথ্যের জায়গাটা আপনি যদি জার্নালিস্টিক ভিউ থেকে দেখেন, তো আমরা যখন সংখ্যাগত দিক বলছি, এই ফ্যাক্টটা খুবই ফ্যাকচুয়াল হইতে হয়। এইটা কোনো নেগেটিভের উপর দাঁড় করানো যায় না। আমার 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে, এটা নেগেটিভ দিয়ে দিন রাত আমরা কথা বলে বলে দাঁড় করাতে পারবো না, এটা খুবই ফ্যাক্টস ফিগারের ইস্যুস, তাই না? সো সুতরাং আমরা বিশ্বাস করি যে এইখানে একটু ফায়েজ ভাইয়ের সাথে অ্যাড করতে চাই। শেখ মুজিবুর রহমান সাহেব যখন জিজ্ঞেস করেছিলেন জেল থেকে বের হয়ে সাংবাদিকদের যে কতজন মারা গিয়েছেন, উনি কিন্তু আন্দাজে বলেছিলেন 3 লক্ষ। শেখ মুজিবুর রহমান সাহেব সেটাকে ভুলবশত ইংরেজি বাংলা হয়ে যায়, এটা আমাদেরও হয় মাঝে মাঝে, যে ভাষাটা আমরা অভ্যস্ত না বলতে মাঝে মাঝে ভুলভাল হয়ে যায়। সেখানে উনি 3 মিলিয়ন বলেছেন, সেটাকেই কেন আমাকে যুগ যুগ আজীবন বহন করতে হবে? কেন আমি আমার প্রপার ডায়াগনোসিস আমি পাবো না, করবো না? এটা কিভাবে সম্ভব? আমি এখানে একটু যোগ করতে চাই। এখানে যে প্রসঙ্গটি আলোচনা সবগুলির সাথে একমত হয়েও আমি যে জায়গাটা বিশেষভাবে গুরুত্ব আরোপ করতে চাই, যে ব্যক্তিটা যুদ্ধে শহীদ হলেন, আত্মাহুতি দিলেন, আত্মত্যাগ করলেন, তার পরিবার এই গর্বটা কেন ধারণ করতে পারবে না? আমার বাবা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। এই তালিকাটা মুক্তিযুদ্ধের যেমন তালিকা হচ্ছে বারবার, শহীদদের তালিকাটা হলে তো ওই পরিবারগুলি অন্তত সান্ত্বনা পেত যে আমার বাবা বা আমার দাদা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। এটা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে দেশপ্রেমের একটা বন্যী শিখা তারা বয়ে নিয়ে যেতে পারতো। অতএব তাদের এই কাজটা তো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। শুধু তাই নয়, আপনি যদি খেয়াল করেন, আপনি দেখবেন ধরুন আমাদের সঙ্গে আজকের আলোচনা একজন বীর মুক্তিযোদ্ধা যুক্ত আছেন, উনি যখন দেখবেন যে ওনার একজন প্রতিবেশী, যেটা মহান মুক্তিযুদ্ধের সময় তার ভূমিকা হয়তো বিতর্কিত ছিল, অথবা তিনি নিষ্ক্রিয় ছিলেন, অথবা তিনি কোনো পক্ষে কোনোভাবে অবস্থান নেননি, নানান অবস্থান থাকতে পারে মানুষের, সেই মানুষটা শুধুমাত্র রাজনৈতিক পরিচয়ের কারণে আজকে ওনার সামনে দিয়ে মুক্তিযোদ্ধার ভেসে হেঁটে যাচ্ছেন, সার্টিফিকেটধারী মুক্তিযোদ্ধা হয়ে উঠেছেন, নব্য মুক্তিযোদ্ধা শুধুমাত্র রাজনৈতিক বিবেচনায়, এটা ওনার জন্য পরিষ্কার অপমান। এটা এই দেশে যারা মানে একদম অস্ত্রের সামনে দাঁড়িয়ে যারা দেশ স্বাধীন করেছে, তাদের সঙ্গে আমি বলবো যে প্রধানতম আওয়ামী লীগ যুগ যুগ ধরে এই প্রতারণাটা করেছে মুক্তিযুদ্ধের প্রতি, মুক্তিযোদ্ধাদের প্রতি, বীর শহীদদের প্রতি, আমাদের শহীদ বুদ্ধিজীবীদের প্রতি অসম্মান প্রদর্শন করে এসেছে আওয়ামী লীগ। আমি নিরূপণ আপনার কথার পরিপ্রেক্ষিতে জানাচ্ছি, শহীদের তালিকা আমার গ্রামে 11 জন লোককে এক রাতে হত্যা করা হয়েছে, তার মধ্যে 1 জন আসছে শহীদের তালিকায়, বাকি 10 জনের নাম আসেনি। মানে আপনি যেভাবে যে যা পারছে তালিকাভুক্ত হচ্ছে, কেউ মুক্তিযোদ্ধা তালিকা হচ্ছে, কেউ শহীদের তালিকায় হচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে যারা শহীদ তাদেরকে ব্যাপারে কোন রকম চিন্তা ভাবনা আমি কারোর মধ্যে লক্ষ্য করছি না। এটা হওয়া উচিত। আমাদের মানে গৌরবময় মুক্তিযুদ্ধকে টেকসই করার জন্য এটা বের করা উচিত আমাদের। আমরা এই গ্রামে যে 11 জন লোককে মেরে ফেললো, আপনি কি তাদের ছেলে মেয়েদেরকে আপনি কি বলবেন যে কি দেশ আমরা পেয়েছি? ঠিক, মানে এটা তো আসলে এমন ব্যাপারটা যে যদি আমি বীরকে সম্মান না দেই, শহীদকে সম্মান না দেই, তাহলে কেউ আসলে পরে শহীদ হতে চাইবেন না। এই দেশের জন্য কেন আমি আসলে জীবনটা দেব? কারণ আমার আগে যারা এই দেশের জন্য জীবন দিয়ে গেছেন তাদের তো আমরা সম্মান দেইনি। সুতরাং আমার মানে সেই উৎসাহটাও থাকে না। আমি খুব মানে এইভাবে সহজ করে ভাবলাম জিনিসটা, সেজন্যই বললাম। আমি এখানে জাস্ট 30 সেকেন্ডসের একটা বিষয় বলি, খুব প্রাসঙ্গিক, বলা জরুরি। আজকে আমরা
বিজয়ের মাসে আছি, আমরা বুদ্ধিজীবী দিবসে ইতিমধ্যে আমরা প্রবেশ করেছি সম্ভবত। তো আপনি দেখুন, যখনই শহীদের নির্ভুল তালিকা, মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা, বুদ্ধিজীবীদের নির্ভুল তালিকা, এই প্রসঙ্গগুলি আমাদের সামনে আসে, তখন এই সময়ে এসে আজকে 2024 সালে এসে একদল লোক ঝাঁপিয়ে পড়ে, তারা প্রমাণ করার চেষ্টা করে এই জেনারেশন যারা এখন মুক্তিযুদ্ধের প্রকৃতির ইতিহাস জানার জন্য তাগিদ অনুভব করে, তারা 71কে নিচে স্থান দেয়, 24কে উপরে দেওয়ার চেষ্টা করে। এভাবে 24 এবং 71কে মুখোমুখি দাঁড় করিয়ে মূলত ওই যে মিথ্যা ন্যারেটিভ, যুগ যুগ ধরে যেই ন্যারেটিভের আলোকে আওয়ামী লীগ সুবিধা নিয়েছে, সেই ন্যারেটিভটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করা হয়। এটা পুরো জাতির প্রত্যাশা, এই 24-এর জেনারেশনের প্রত্যাশা। আমরা আমাদের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, মহান মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা, বুদ্ধিজীবীদের সংখ্যা, প্রকৃত সংখ্যাটা আমরা জানতে চাই আসলে। জি, আমরা এটার সাথে আমি আরেকটা যোগ করতে চাই, একটা উদাহরণ দিতে চাই। উদাহরণটা হচ্ছে, শাহবাগে যখন মুক্তিযোদ্ধাদের নিয়ে এত বড় আয়োজন করলেন ফ্যাসিস্ট সরকার, যখন লাখো মোমবাতি প্রজ্বলিত হলো, জনগণ যখন মুক্তিযুদ্ধের পরিবার, শহীদদের পরিবার যখন মনে করলো আমরা বোধহয় সঠিক বিচারটা পাবো, তারা গেল 1 দিন 2 দিন 3 দিন, তারা বুঝে গেল যে না, এটা তো একটা চেতনা বিক্রির জায়গায় দাঁড়িয়েছে। এবং সেইখানে যেটা হলো, ওইখানে অন্যতম একজন, যাকে কিনা লিডারদের অন্যতম, যাকে এক নামে সারা বাংলাদেশ তখন চিনতো, সেই মানুষটাকে যাকে এত বড় একটা পদ দেওয়া হলো, জানা গেল যে তার দাদা ছিল আপনার রাজাকার, এবং সেই তার দাদা রাজাকার ছিল এবং যুদ্ধে সে মারা গিয়েছে। রাজাকারও তো মারা গিয়েছে অনেকে মুক্তিযোদ্ধার পাশাপাশি। তখন সে শুধু তাই না, তার পরিবার মিরপুর থেকে একটা বাড়ি, আপনারা জানেন যে বিহারীদের বাড়িগুলো মুক্তিযোদ্ধাদের বা শহীদ পরিবারদের দেওয়া হয়েছিল, সেইখানে শহীদ পরিবার হিসেবে সে গ্রহণ করেছে। পরবর্তীতে তার এলাকার লোকরা যখন, এটা নর্থ বেঙ্গলের কথা, তার এলাকার লোকরা যখন বিচার দিয়ে গেল প্রশাসনকে, যে যারা বরাদ্দ দেয়, তখন সেই বাড়িটা ক্যান্সেল হয়ে গিয়েছিল। দেখেন আমরা কত দুঃখজনক জায়গায় আছি, যে সেই রাজাকারের ঘর থেকে আপনার তথাকথিত আপনার মুক্তিযোদ্ধাদের বিচার করলো, তথাকথিত রাজাকারদের আপনার বিচার করলো, যে বিচারটা শুধুমাত্র প্রহসনেই পরিণত হলো। যেমন আমি আগেও বলেছি, এখনো বলি, যে আপনার জামাতে ইসলামের যাদেরকে আপনার ফাঁসিতে ঝুলালো, এবং ওই শাহবাগ থেকে একজনের ফাঁসি হলো বিচারের রায়কে উল্টে দিয়ে, যাদেরকে ফাঁসিতে ঝুলালো তাদের কিন্তু আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয় নাই। আমার কথা হলো যে একজন চোর, একজন ডাকাত, একজন রাজাকার, তার বিচার হতেই পারে, 70 বার তাকে ফাঁসি দিতে হতে পারে, কিন্তু সে একটা চোরের কিন্তু রাইটস আছে যে সে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবে। কেন সে চুরি করেছে, আদৌ সে চুরি করেছে কিনা, একজন রাজাকারও সেটা সুযোগ পাবে যদি সে সত্যিকার রাজাকার হয়ে থাকে। অনেকেই তো বলেছে যে সে রাজাকার ছিল না, এই মানুষটা সেই মানুষটা ছিল না, ইত্যাদি ইত্যাদি। আমার কথা ছিল কি ছিল না, এটা কিন্তু আত্মপক্ষ সমর্থনের সেদিন সুযোগ দেওয়া হয় নাই। বাংলাদেশটাকে আরেকটা নেগেটিভে দাঁড় করিয়ে এক একটা মানে এটা কি বলবো, ধিক্কারজনক কাজগুলা করা হয়েছে। এখনো কিন্তু আমরা ওই জায়গাতেই দাঁড়িয়ে আছি। 2025-এ হাদির উপর যে অত্যাচারটা হয়েছে, হাদির উপর যে নৃশংস কাজটা হয়েছে, এইভাবে কিন্তু এখনো কিন্তু আমরা ওই জায়গাতেই আছি। ওই যে ডিজাইনটা, ওই যে পদ্ধতিটা, আমরা এইখান থেকে মুক্তি চাই। আমরা এই আলোচনাটা একটু ঢুকতে চাই। আজকে আরেকটি ঘটনা, হাদির উপরে গুলির ঘটনায় মানববন্ধন করে ফেরার পথে দুজনের উপরে হামলা হয়েছে, সেই খবরটা নিয়েও একটু কথা বলবো। একই সঙ্গে মিজানুর রহমান খান, বীর প্রতীক, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যুক্ত হবার জন্য 71 জার্নালে। আপনি একটু আগে চলে যেতে চেয়েছেন, রাত হয়ে গেছে, আপনার সুস্বাস্থ্য কামনা করছি। থ্যাংক ইউ, যুক্ত হয়েছেন এত রাতে আমাদের সঙ্গে। এবং আমার বাকি 2 অতিথি নীলোফার চৌধুরী মণি এবং শাহ ইফতেখার তারিক, আপনারা দুজন থাকবেন আলোচনায়। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি, 71 জার্নালের সঙ্গে থাকবেন আশা করি। দর্শক, বিরতির পর আরেকবার স্বাগত জানাচ্ছি 71 জার্নালে। আমরা বিরতির আগে যেটি নিয়ে আলাপ করছিলাম, দুজনকে টার্গেট করে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়েছে। আজ সন্ধ্যায় ওসমান হাদির উপর গুলির ঘটনায় মানববন্ধন থেকে ফেরার পথে উত্তরা 4 নম্বর সেক্টরে দুই সদস্য সন্ত্রাসী হামলার শিকার হন। বর্তমানে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উত্তরা 6 নম্বর সেক্টরের ইউএসবি স্পেশালাইজড হসপিটালে ভর্তি করা হয়েছে, এরকম একটি খবর। খুবই তাৎক্ষণিকভাবে খবরটা এসেছে।
যে কারণে এটার একটু এদিক সেদিকও হতে পারে। ক্ষমা চেয়ে নিচ্ছি আগেই। একটু আলোচনাটা করতে চাই শাহ ইফতেখার তারিক, মানে পরিস্থিতি কি একটু নিরাপত্তা পরিস্থিতি, আমি যদি এভাবে বলি, যে একটু অন্যরকম হয়ে গেল কিনা। একটু আনমিউট করতে হবে কি? শুনছি বা দেখছি, জি। এই ক্ষেত্রে দায় তো বহন করতে হবে কাউকে না কাউকে। যেহেতু একটি সরকার এখন ক্ষমতায় আছে, তারা এত সমর্থিত সরকার, সকল রাজনৈতিক দলের সমর্থন পুষ্ট সরকার, সেই সরকার কেন ব্যর্থ হচ্ছে এই বিষয়ে প্রশ্ন উত্থাপন করা জরুরি। আমরা আগেই বলেছিলাম যে মাঠে প্রচুর অস্ত্র আছে, সন্ত্রাসীরা বিচরণ করছে, এই বিষয়ে কোনো দৃশ্যমান কোনো উন্নতি বা অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না। তার মধ্যে এই আশঙ্কার জায়গাগুলি আপনার এই শোতে আমি এর আগে উল্লেখ করেছিলাম। ডেভিল হান্ট আবার শুরু করা হচ্ছে বলা হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, ডেভিল হান্ট ফার্স্ট ফেজ যেটা হলো সেটার রেজাল্ট কি? আপনি দেখেছেন যে ব্যক্তিকে সন্দেহ করা হচ্ছে সেই ব্যক্তি ডেভিল হান্ট ফার্স্ট ফেজের সময় সে ধরা খেয়েছিল। ধরা খাওয়ার পরে সে কিভাবে দ্রুততম সময়ে মুক্তি পেল এবং কারা তাকে মুক্তির ব্যাপারে সহযোগিতা করলো, এই প্রশ্নগুলি সামনে আসা উচিত। আমাদের কোথায় সরকার যদি কোনো জায়গায় ব্যর্থ হয় তাহলে রাজনৈতিক দলগুলোর সামনে সেটা উপস্থাপন করবে যে আমরা পারছি না বা এইখানে সংকট আছে, সেই জায়গাগুলিও তো ক্লিয়ার করা হচ্ছে না। তফসিল ঘোষণা হলো, নির্বাচন কমিশনের কোনো মন্তব্য কি পেয়েছেন? একজন সম্ভাব্য প্রার্থী সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তারপরে এইরকম ঘটনা ঘটছে, আর এই নির্বাচন কমিশন কি এখন পর্যন্ত কোনো বক্তব্য দিয়েছে? এখানে তো নির্বাচন কমিশনের একটা গুরুত্বপূর্ণ রোল থাকার কথা। নির্বাচন কমিশন, আমার যদি ভুল না হয়ে থাকে, নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পর থেকে তো নির্বাচন কমিশনকে খুব অ্যাক্টিভ ভূমিকায় আসা উচিত। তারপরে যারা আজকে একে অপরকে দোষারোপ করছে, কিন্তু আমরা বলছি যে অমুকে হত্যা করেছে, এর পেছনে আরো কোনো গভীর ঘটনা লুকায়িত আছে কিনা সেটাও তো তদন্ত করে বের করা দরকার। কারণ হচ্ছে আমরা ভয়াবহ পরিস্থিতির দিকে যাব, অনেকেই চাইবে না আমাদের দেশে একটা নির্বাচন হোক, সুষ্ঠু নির্বাচন হোক, অনেকেই চাইবে না। তো অতএব এইটার প্রতিরোধে যা করণীয় সেইটার প্রতিরোধ ব্যবস্থাটা তো আগে নেওয়া দরকার ছিল। না হয় কালকে যদি আরেকজন প্রার্থী এরকম মানে তাকে গুলি করা হয়, ফয়েজ আহমদকে একটু জিজ্ঞেস করি। হয়। ফয়েজ আহমদ ভালো বলতে পারবেন। ফয়েজ আহমদ, মানে উনি এভাবে দেখছেন বিষয়টা? না, ঠিক আছে, উদ্বেগের বিষয়টা ট্রু যে উদ্বেগ থাকবে এবং সরকার আছে, সরকারের বেশ কিছু দায় আছে, সেটাও সত্য। একই সঙ্গে আমরা একটা যে বাস্তবতায় আমরা আসলে আছি সেই বাস্তবতাটাকে আমরা উপেক্ষা করতে পারছি না। সেজন্য কিন্তু আমাদের সরকারের দিক থেকেও বলা হয়েছে যে নির্বাচন বানচালের জন্য নানান গ্রুপ নানানভাবে সক্রিয় আছে। এই যে প্রধান উপদেষ্টা এই কথাটা বারবার রাজনৈতিক দলগুলিকে বলেছেন, তাদের সঙ্গে আলোচনায় বলেছেন, তাদের সঙ্গে বসেছেন, আজকে বসেছিলেন তো, আজকেও বসেছিলেন। তো এখানে একটা দুর্ভাগ্য, এটা সরকারের কিছু গোয়েন্দা ব্যর্থতা তো পরিষ্কার। এটা তো আপনার শরীফ ওসমান হাদির উপরে যে হামলা হলো, নিশ্চিত দেখা যাচ্ছে যে যদি পর্যাপ্ত তথ্য থাকতো, পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া সম্ভব হতো, তাহলে তো এই ঘটনা ঘটতো না হয়তো। তো সেটা তো আছে। অপরদিকে আমি এখানে দুটো কথা বলি। মাননীয় প্রধান উপদেষ্টা আজকে যখন রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে বসেছেন, বিএনপি, জামাত এবং এনসিপি নেতৃবৃন্দ প্রত্যেকেই কিন্তু এই জায়গাটা খুব আন্তরিকতা দেখিয়েছেন। প্রত্যেকে বলেছেন, নিজেরা বলেছেন যে আমরা নিজেদের মধ্যে যে দূরত্বটা তৈরি করে ফেলছি কথাবার্তা, বয়ানে, বিবৃতিতে, এটা আমাদেরকে কমাতে হতে হবে, আমাদেরকে সহনশীল হতে হবে। প্রধান উপদেষ্টা বলেছেন যে আপনাদের রাজনৈতিক ভিন্নতা থাকবে, রাজনৈতিক মতভিন্নতার কারণে নানান কথা হবে, কিন্তু উত্তেজনা ওই পর্যায়ে নিয়ে যাওয়া যাবে না যেটা পুরো জাতির জন্য ক্ষতির কারণ হতে পারে। আপনি যদি খেয়াল করেন যে আজকে সমর্থকদের মধ্যে যদি ছড়িয়ে পড়ে, তাহলে তো ভয়ঙ্কর। এক্স্যাক্টলি, আজকে আপনি যদি খেয়াল করেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানও কিন্তু একই কথা বলেছেন। উনি বলেছেন নিজেদের মধ্যে ঐক্যে ফাটল ধরে, নিজেদের মধ্যে মতবিরোধ এত যেন বেড়ে না যায় যেটা পুরো জাতির জন্য ক্ষতির কারণ হতে পারে নির্বাচনের জন্য। সো আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দলেরই আমি মনে করি খুব সচেতনভাবে এই জায়গাগুলিতে নজর আছে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আমরা সাময়িক রাজনৈতিক সুবিধার কারণে হয়তো সাম্প্রতিক সময়ে নির্বাচনের তফসিল ঘোষণার আগে ওনারা কেউ ওভাবে প্রতিহিংসার শিকার হননি, হামলার শিকার হননি, একটু স্থিতিশীল অবস্থা থাকার কারণে অনেকেই মনে করেন একটু গা ছাড়া বা হয়তো দিয়েছিল। কিন্তু আমি মনে করি শরীফ ওসমান হাদির উপরে হামলা, তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করা, অপরদিকে এই জাস্ট কিছুক্ষণ আগে আপনার স্টুডিওতে ঢোকার পরে খবর পেলাম যে একটি মানববন্ধন শেষে যাওয়ার পথে দুজন জুলাই যোদ্ধা, তাদের উপরও হামলা হয়েছে। তার মানে এটা আমাদেরকে আবার ইঙ্গিত দিচ্ছে যে আমাদেরকে
সরকারের দায়িত্ব আছে, সরকার তার জায়গা থেকে চেষ্টা করবে, রাজনৈতিক দলগুলি সক্রিয় সহযোগিতা প্রয়োজন হবে, এবং একই সঙ্গে আমরা বারবার বলছি, আমরা বিনয়ের সঙ্গে বলছি, আমরা অনুরোধ করছি, আপনারা রাজনৈতিক দলগুলি মতবিভেদটা এতটা বাড়াবেন না যার কারণে আপনারা একে অন্যের বিপদে গিয়ে আসতে পারবেন না। খেয়াল করুন যে আপনারা নিজেরা এই জুলাই অভ্যুত্থান নয়, শুধু আপনারা দীর্ঘ 16 বছর ধরে একে অপরের সঙ্গী ছিলেন, 16 বছরে একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন, আপনারা একসঙ্গে জেল খেটেছেন, জুলুমের শিকার হয়েছেন। অতএব আপনারা সামান্য সামনের দিনের সরকারে কে কত বেশি ক্ষমতা প্রাপ্ত হবেন, কে কত বেশি লাভবান হবেন, সেই নেশায় মত্ত হয়ে পুরো জাতিকে বিপদে ফেলবেন। এবং তারেক রহমান বলেছেন ষড়যন্ত্র চলছে, নির্বাচন অত সহজ হবে না, এটা হেডলাইন। আমরা যদি নিজেরা ঐক্যবদ্ধ না হই এদেশ ধ্বংস হয়ে যাবে তিনি বলেন। নীলোফার চৌধুরী মণি, মানে ঐক্যের তো এখন আর আসলে কোনো বিকল্প নেই, ঐক্য ছাড়া এখন তারেক রহমান যেভাবে বলছেন নির্বাচন অত সহজ হবে না। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব উনি শুধু এই কথাই বলেন না, আজকের কথাই না, প্রতিদিন উনি এই নির্বাচনটা যে ভীষণ কঠিন থেকে কঠিনতর এটা কিন্তু প্রতিদিন বোঝাচ্ছেন যে আমাদের অদৃশ্য শত্রু আমাদেরকে অনেক বড় ক্ষতি করবে, আমাদের দৃশ্যমান শত্রু এবং অদৃশ্য শত্রু উভয়ই আমাদের জন্য ক্ষতিকারক। আমাদের এই মুহূর্তে একতাবদ্ধ হওয়া ছাড়া কোনো উপায় নাই। কিন্তু বিশেষ বিশেষ কিছু দল তারা কিন্তু বিচার মানে তালগাছটা তাদেরই চায়, এবং তারা যে ধরনের প্রপাগান্ডা গুলো ছড়ায় সেই প্রপাগান্ডার জন্য কিন্তু আরো দেশটা রসাতলে যাচ্ছে, মানুষের ভয় আরো বাড়ছে, মানুষ আরো নিজের হাতে আইন তুলে নিচ্ছে। কারণ সরকার, এখানে যে সরকারের আমাদের প্রতিনিধি আছে তাকে উদ্দেশ্য করে বলতে চাই যে উনি কিছুটা স্বীকার করেছেন, তারপরেও বলতে চাই যে নির্বাচন কমিশন বিষয়টি যেটা এই যে চিন্তা করলে তাদের যে নিরপেক্ষতার কথা আসে নির্বাচন কমিশনের, সেখানে ব্যক্তির কথা, কোনো ব্যক্তির পক্ষে কথা বলতে পারে না তারা। এখনো প্রশাসন সরকারের হাতে না তাদের হাতে, এটাও কিন্তু আমরা জানতে পারিনি। তো এখন তো প্রশাসন কিন্তু এখনো সরকারের হাতে, এটা বোঝা যায়। একটা খবর, আমি এই খবরটা নিয়ে একটু আলোচনা করতে চাই, একটা বিরতি নিয়ে ফিরে। হেডলাইনটা এরকম, সিইসি এবং কমিশনারদের বিশেষ নিরাপত্তা দিতে পুলিশকে চিঠি। ইসি পুলিশকে চিঠি দিয়েছে। প্রধান নির্বাচন কমিশনার এবং 4 নির্বাচন কমিশনারের বিশেষ নিরাপত্তা প্রয়োজন। আজ শনিবার আলাদা চিঠিতে পুলিশকে নির্দেশনা দেয় ইসি। এটা নিয়ে একটু আলাপ করব। এটা তো ডিসি দিতে পারে না, এটা নির্বাচন কমিশনই দিবে, চিঠি দিবে নির্বাচন কমিশনই দিয়েছে। আপা আপনি হয়তো নির্বাচন কমিশন ভুল শুনেছেন, নির্বাচন কমিশন দিয়েছে। এটা নিয়ে একটু আলোচনা করব একটা বিরতি থেকে ফিরে। দর্শক, একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যে, সঙ্গে থাকবেন আশা। বিরতির পর আরেকবার স্বাগত জানাচ্ছি ৭১ জার্নালে। আমরা এ পর্যায়ে কি একটু দেখে নেব যে আগামীকাল সকালে যে পত্রিকাগুলো আসবে, আচ্ছা, পত্রিকাগুলো দেখার আগে আমি একটু যদি যে আলোচনায় আমরা ছিলাম পাচ্ছি বোধহয়। যুগান্তর শিরোনাম করেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরীক্ষার মুখে সরকার ও ইসি। বণিক বার্তা, 5 বছরের সর্বোচ্চ পরিচালন ব্যয় সাশ্রয়ের পথে নেই মোস্তফা সরোয়ার ফারুকী। দৈনিক ইনকিলাব, হাসিনার চক্রান্ত রুখতে রাজনৈতিক দলগুলো প্রতিশ্রুতিবদ্ধ, ভারতের বিরুদ্ধে সুদৃঢ় ঐক্য। দৈনিক জনকণ্ঠ, জুলাই অভ্যুত্থান নস্যাতের চেষ্টার বিরুদ্ধে ঐক্যের ডাক, প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি, জামায়াত, এনসিপি ও ইনকিলাব মঞ্চের বৈঠক। সংবাদ প্রতিদিন, বদলে যাচ্ছে রাজনীতির দৃশ্যপট, তারেক রহমানের ফেরার ঘোষণা। ডেইলি টাইমস অব বাংলাদেশ, হাদিস টাইজ উইথ সাসপেক্ট আন্ডার স্ক্রুটিনি। আমরা শিরোনামগুলো দেখে নিলাম যে পত্রিকাগুলো আগামীকাল সকালে আপনাদের হাতে পৌঁছবে। একটু অতিথি একটু যুক্ত করে নেই। আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছেন খান সাইদ হাসান, পিপিএম, সাবেক ডিআইজি, বাংলাদেশ পুলিশ। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা মূলত পুরো অনুষ্ঠানটা জুড়েই বেশিরভাগ সময় আমরা আসলে নিরাপত্তা ইস্যু নিয়ে কথা বলেছি। সামনে নির্বাচনকে চ্যালেঞ্জ বলছেন, সবগুলো রাজনৈতিক দলের প্রধানরাই এটাকে আসলে মেনে নিয়েছেন, সরকারও এটা মেনে নিয়েছে। সেই জায়গায় সিসি এবং কমিশনারদের বিশেষ নিরাপত্তা দিতে পুলিশকে চিঠি দেওয়া হয়েছে। এখন মানে সব মিলিয়ে আসলে নিরাপত্তা পরিস্থিতি আমরা কি দেখছি? আজকেও 2 জুলাই যোদ্ধার উপরে হামলা হয়েছে,
মানববন্ধন শেষে ফিরে যাবার পথে। খান সাইদ হাসান। ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে ৭১ টিভি দর্শক শ্রোতাদের। হ্যাঁ, আমিও আসলে স্টেক হোল্ডার্স হিসেবে এই নির্বাচন নিয়ে আমিও শঙ্কিত। ওই যে আপনি যে কথাটা কিছুক্ষণ আগে বললেন, সিসি মানে চিফ ইলেকশন কমিশন এবং কমিশনাররা ওনারা এক্সট্রা নিরাপত্তা চেয়েছেন। আমি যতটুকু জানি এমনি তাদের সরকারি নিয়ম অনুযায়ী, প্রোটোকল অনুযায়ী তারা তাদের বডিগার্ড বা দৈহিক নিরাপত্তার জন্য তারা প্রয়োজনীয় পুলিশ বা প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা পেয়ে থাকেন। ইন অ্যাডিশন আবার ওনাদের জন্য নিরাপত্তা দিতে হবে, এটা আমি ইতিপূর্বেকার নির্বাচনে এরকম হয়েছে বলে আমার মনে পড়ে। তো ওনারা নিজেরাই যখন এরকম আশঙ্কা বোধ করছেন, সো ইউ আন্ডারস্ট্যান্ড যে স্টেক হোল্ডার্স হিসেবে আমরা সাধারণ জনগণ হিসেবে আমাদের তো এই আশঙ্কাটা তো থেকেই যাচ্ছে এবং আতঙ্কিত হওয়ার মতোই ঘটনা। আর দ্বিতীয়ত হলো নির্বাচনকে ঘিরেই সব দল, বিএনপির মতো একটা বড় দল এবং অন্যান্য দলগুলো, জামাত ইসলাম এবং এনসিপি, সবাই আশঙ্কা প্রকাশ করছে। তো এইরকম আশঙ্কা ইতিপূর্বে ইলেকশনে কখনো হয়েছিল বলে আমার মনে পড়ে না। সত্য ঘটনার সত্য মিথ্যা যাই হোক না কেন, পিপল পারসেপশন কিন্তু খুব ইম্পর্টেন্ট। একটা সমাজে এটার খুব একটা মারাত্মক ইম্প্যাক্ট পড়ে। জি, আমি জানি না এখন বর্তমান সরকারের কি কি ব্যবস্থা আছে, তারা নির্বাচন কমিশন যখন নিজেদের নিরাপত্তা চাইলেন, নির্বাচন কাজে যারা যুক্ত থাকবেন তারাও তো আসলে এটা একটা শঙ্কা বোধ করতে পারেন নিজেরা। এত প্রার্থী, আমি যদি গড়ে 5 জন করেও প্রার্থী কোনো আসনে দেখি, 1500 প্রার্থী থাকবেন। সুতরাং তাদের তো নিরাপত্তা দিতে গেলে আসলে সাধারণ মানুষের নিরাপত্তায় তো পুলিশের সংখ্যা বা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কি কাভার করবে অন্যান্য মানে রুটিন নিরাপত্তা কার্যক্রম চালাতে? তো নিরাপত্তা, আমাদের দেশের নিরাপত্তা বলতে তো সাধারণত যেটা বোঝানো হয় যে ব্যক্তি নিরাপত্তা দেওয়ার তার সাথে সার্বক্ষণিক একজন পুলিশ থাকবেন। তো এইটা দিয়ে আসলে সমস্যার সমাধান না। কারণ কতক্ষণ একজন পুলিশ তার সাথে থাকবে? তার প্রাত্যহিক কাজকর্ম আছে, ব্যক্তিগত কাজকর্ম আছে, সারাক্ষণ তার পুলিশ তার পিছনে লেগে থাকতে পারবে না। কাজেই এইটা কোনো সমস্যার সমাধান বলে আমার কাছে মনে হয় না। তো আমার ধারণা বা আমার সুপারিশ হলো যে আসলে আমাদের যে বিভিন্ন গোয়েন্দা সংস্থা আছে তারা আরেকটু অ্যাক্টিভেটেড হবেন এবং হয়ে এই তথ্যগুলো মানে আগাম তথ্যগুলো সংগ্রহ করে প্রোঅ্যাক্টিভ পুলিশিং যেটাকে বলা হয়, যে ঘটনা ঘটার আগেই এদেরকে শনাক্ত করে। আর এটা তো আপনি 100% ক্রিমিনালকে শনাক্ত করতে হয় না। আপনি যদি র্যান্ডম 5 জন 7 জনকে শনাক্ত করে যদি তাদের উপরে দৃষ্টান্তমূলক শাস্তি প্রয়োগ মানে অ্যাপ্লাই করেন আইনানুগ ভাবে, তাহলে দেখবেন বাকি 95 জন ঠিক হয়ে যাবে। কিন্তু এরকম কোনো লক্ষণ বা নমুনা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। সুতরাং আমি জানি না ইলেকশনে কি হবে বা এর মধ্যে আরো কত কি ঘটনা ঘটবে, দুর্ঘটনা ঘটবে। কি দেখেন মানে এখানে ঠিক আছে আপনার ওনার যেই ভয়ের জায়গা, আশঙ্কার জায়গা, এটা খুব অস্বাভাবিক নয় এই বিবেচনায়। আমরা তো প্রত্যক্ষভাবে এত বড় একটা হামলার পরেও যদি বলি যে কেউ ভয় পাবে না, আশঙ্কা করবে না, সেটা আসলে খুবই অমূলক আলাপ। অপরদিকে আমি দুটো কারেকশন দিই ওনাকে। একটা হচ্ছে যে আপনি যেটা বলছেন যে অতীতের কোনো নির্বাচন কমিশন এরকম নিরাপত্তা চেয়ে নিয়েছে কিনা সেটা আপনার জানা নেই। সে বিষয়ে আমি নিজে সাংবাদিকতা করেছি এবং আমি নিজে ইলেকশনগুলি কভার করার অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতার আলোকে আমি বলতে পারি আমার স্পষ্টতই মনে আছে এক্সট্রা যেই রেগুলার হচ্ছে সিকিউরিটি হয় শিডিউলের পরে অতীতের নির্বাচন কমিশনকে আমরা এক্সট্রা সিকিউরিটি নিতে দেখেছি, গানম্যান চেয়ে নিতে দেখেছি আলাদাভাবে। সো সেটা হয়েছে। তো এখন তো একটু ভিন্ন বাস্তবতা, সেই বিবেচনায় এটা আরও যৌক্তিক হতে পারে, 1। আর 2 হচ্ছে গোয়েন্দা তৎপরতা বাড়ানোর বিষয় নিয়ে যেটা বলছেন, প্রথমত আমি ওনার সঙ্গে জায়গায় একমত, অবশ্যই বাড়ানো উচিত, আরও বাড়াতে হবে। এটা জাতির স্বার্থেই প্রয়োজন, একটা শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার জন্যই প্রয়োজন। এবং আমি একটু যোগ করি, সেটা হচ্ছে আসলে সেটা উনি নিজেও, যেহেতু উনি এই সিস্টেমের সঙ্গে উনি নিজে কাজ করেছেন, উনি জানেন যে অনেক গোয়েন্দা তৎপরতার কারণে, গোয়েন্দা তথ্যের কারণে এখন পর্যন্ত আসলে অনেক কিছুই ফয়েল করা সম্ভব হয়েছে। যেটা সবকিছু তো আপনি বুঝতেই পারছেন, যেটা সবকিছু প্রকাশ্যে অনেক ক্ষেত্রে বলাও যায় না। এবং আপনার নানান ষড়যন্ত্রমূলক ঘটনার সঙ্গে জড়িত থাকার কারণে এমন কিছু ব্যক্তি ইতিমধ্যে অ্যারেস্ট হয়েছে যারা আমরা সাধারণভাবে ধারণাও করা যায় না এই সমস্ত মানুষেরও এরকম একটা ভয়াবহ ষড়যন্ত্রের সঙ্গে লিপ্ত হতে পারেন। সো কিছু কাজ হচ্ছে, কিন্তু এটাও সত্য আরো অনেক বাড়ানো উচিত, এটা সত্য। আবার একই সঙ্গে এটাও সত্য যে আমরা অভ্যুত্থান পরবর্তী সময়ে এসে যেই পুলিশিং ব্যবস্থা পেয়েছি, যেই আপনি জানেন, নিশ্চয়ই জানেন যে শুধু তো পুলিশকে তো
শুধু যে পলিটিসাইজ করা হয়েছে তা না, পুলিশকে ক্রিমিনালাইজ করা হয়েছিল। এর ফলে একটা বাহিনীর যে কত বড় দীর্ঘমেয়াদী ক্ষতি হয়ে যায় সেটা উনি ওই সেক্টরের মানুষ হিসেবে আমি বিশ্বাস করি উনি এটা বুঝতে পারেন। জি। এই ক্ষতিটা সামাল দিতে আমাদেরকে অনেক দিন আসলে বেগ পেতে হবে। তবে উনি শেষ অংশে যেটা বলেছেন যে যারা অপরাধ সংগঠন করার জন্য নানানভাবে সক্রিয় রয়েছে তাদের যদি একটি অংশকে যদি আইনের আওতায় নিয়ে আসা যায়, কার্যকর ব্যবস্থা গ্রহণ করা যায়, তাহলে অন্য যারা পরিকল্পনা করছে বা অন্য যারা নানান ধরনের অপরাধ সংগঠিত করার জন্য নানান জায়গা থেকে মোটিভেটেড হচ্ছেন তারা কিছুটা নিউট্রালাইজ হয়ে পড়বেন। এটা একটা আইনের স্বাভাবিক প্রক্রিয়া, আসলে আইন প্রয়োগের। আমি একদম শেষ পর্যায়ে এক মিনিট করে যদি একটু আমি দুজনকে দেই, নীলুফার চৌধুরী মনি, শাহ ইফতেখার তারিক, দুজনকেই। নীলুফার চৌধুরী মনি। দেখেন, আমি উনি যে কথাগুলো বলেছেন অনেকটা একমত। পাশাপাশি আমি একটা জিনিস বলতে চাই, দেখেন আমরা কাকে কি বলবো। পুলিশ কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে হাদির ঘাতক শনাক্ত করা হয়েছে, যে কোনো সময় গ্রেফতার করা হবে। অন্যদিকে ঘাতককে ধরিয়ে দিতে স্বরাষ্ট্র উপদেষ্টা 50 লাখ টাকা পুরস্কার ঘোষণা দিয়েছে। তাহলে আমরা কার কথাকে সত্য বলে মনে করব? এই যে এই ধরনের দ্বিমুখী বক্তব্য মূল ঘাতককে কি ধরাছোঁয়ার বাইরে নিয়ে যায় না? আমি মনে করি এখানে যে আপনার প্রার্থীদের নিরাপত্তা যদি দেন, শুধু প্রার্থীদের নিরাপত্তা দিলেই হবে না, সাধারণ জনগণের নিরাপত্তা কিভাবে দিবে এই পুলিশ, এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়? তাহলে যদি এটা যদি না হয়, নিরাপত্তাহীন যদি আমরা জনগণ থাকি, তাহলে ভোট কেন্দ্রে কেউ ভোট দিতে যাবে না। এই অজুহাতটা কি বেশি? মানে শুধু তো প্রার্থী নয়, প্রার্থীরও অনেক স্ট্র্যাটেজিক ব্যক্তি থাকেন, মানে খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা প্রার্থীকে জয়ী হতে সাহায্য করেন, ক্যাম্পেইনে সাহায্য করেন। সেই জায়গায় শাহ ইফতেখার তারিক। জি, আমি এই জায়গায় বলতে চাই যে আমাদের সকল রাজনৈতিক দলকে এবং সচেতন মানুষকে এবং যারা এই দেশটাকে স্বাধীন সার্বভৌম দেখতে চায় সকল স্বাধীন চেতা মানুষের প্রতি আহ্বান জানাতে চাই ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে। অনেকেই চায় না আমাদের এই নতুন যে একটা উত্থান হয়েছে, আমরা কারো রক্তচক্ষুকে পরোয়া না করে স্বাধীন সার্বভৌমভাবে দেশ পরিচালনা করব, এটা অনেকেই চায় না। ওরা নানা রকম ষড়যন্ত্র করবে, আমাদের সকলে মিলে সেই ষড়যন্ত্রকে রুখে দিতে হবে। আর সেই রুখে দেওয়ার জন্য সবচেয়ে বড় দায়িত্ব পালন করতে হবে রাজনৈতিক দলগুলোকে। রাজনৈতিক দলগুলো যারা অস্ত্রধারী, যারা সন্ত্রাসী হিসাবে পরিচিত, তাদেরকে যেন প্রশ্রয় না দেয়। তাহলে তাদেরকে যদি প্রশ্রয় দেওয়া হয় তাহলে ওদের মাধ্যমে ওই ষড়যন্ত্রকারীরা যারা সীমান্তের ও অন্য সীমান্তের বাইরে আছে তারা এই সুযোগ নেওয়ার অপচেষ্টা চালাবে। আমরা যদি রাজনৈতিক দলগুলো সেই ঐক্যের কথা বলছেন, রাজনৈতিক দলগুলোর ঐক্য এবং সদিচ্ছা একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন করার জন্য। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকেই। আমি 10 সেকেন্ডস নিতে চাই আপনার কাছ থেকে। একটা বিষয় পরিষ্কার, আমরা আজকে এই এপিসোডে ওনারা যারা কথা বলছেন, আগেও একজন বীর মুক্তিযোদ্ধা সহ যারা কথা বলেছেন, একটা জিনিস খুব পরিষ্কার যে বাংলাদেশের স্ট্যাবিলিটির ক্ষেত্রে এখন সবচেয়ে বড় হুমকি হচ্ছে আওয়ামী লীগ। এই যে আওয়ামী লীগ এই হুমকি দিয়ে প্রকাশ্যে টেলিফোন কনভারসেশন নানানগুলি আসছে, তারা যে ঘটনা ঘটাচ্ছে, আমি রাজনৈতিক দলগুলির কাছে অনুরোধ থাকবে আওয়ামী লীগের মানুষেরা আওয়ামী লীগকে নর্মালাইজ করার জন্য যারা নানান প্রক্রিয়া চেষ্টা করেন তাদেরকে কেউ প্রশ্রয় দিবেন না। এটা প্রশ্রয় দেওয়ার সময় নয়। অনেক ধন্যবাদ নীলুফার চৌধুরী মনি, শাহ ইফতেখার তারিক এবং খান সাইদ হাসান পিপিএম, আপনাদের তিনজনকে যুক্ত হবার জন্য আজকে একাত্তর জার্নালে, এবং একই সঙ্গে ফয়েজ আহমদ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে থাকার জন্য আজ। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ। আগামীকাল একই সময় একাত্তর জার্নাল দেখার আমন্ত্রণ জানিয়ে রাখছি, সঙ্গে পাবো আশা করি।